সেক্ষেত্রে আজকে যেটা থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে বিন্যাস বিধির উপকরণ। বিন্যাস বিধির উপকরণ আমরা মানে হচ্ছে পৃথিবীতে আমরা যে কৃষি পালন করি বা আমরা পশুপালন করি, যাই করি না কেন, বা প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, ম্যাটেরিয়ালসগুলো আছে, সেই ম্যাটেরিয়ালসের থেকে বা সেই ম্যাটেরিয়ালসগুলোকে মূল্যায়ন করতে গিয়ে বা কোনো জীবকে, সে উদ্ভিদ হতে পারে বা আমার প্রাণী হতে পারে, সে উদ্ভিদ বা প্রাণীকে যদি তুমি শনাক্ত করতে চাও এবং শনাক্ত করে সঠিক শনাক্ত করে কোনো একটা ডিভিশনে ফেলতে চাও বা কোনো একটা ফাইলামের মধ্যে ঢোকাতে চাও, বা এক কথায় যদি আমি শর্ট সামারি করে বলি যে উদ্ভিদ বা প্রাণীকে সঠিক শনাক্তকরণ এবং মূল্যায়ন করতে চাও, তার জন্য আমাদের কিছু হেল্প দরকার, হেল্প বা আমাদের কিছু উপকরণ দরকার, ইংলিশে যাকে বলে কিছু কম্পোনেন্ট দরকার। সেটাই তাকে আমরা বলবো ট্যাক্সোনমিক এইডস। এইডস মানেই হচ্ছে যেটা আমাকে হেল্প করবে, অর্থাৎ ট্যাক্সোনমিতে যারা আমাদেরকে হেল্প করে বা ট্যাক্সোনমি করতে, এই সাজাতে বা এই বিন্যাস বিধিতে যাদের সাহায্যে আমরা কমপ্লিট করতে পারি, যাদের সাহায্যে এই বিন্যাস বিধিটা আমরা সম্পূর্ণ করে গুছিয়ে কোনো উদ্ভিদ বা প্রাণীকে একটা জায়গায় আনতে পারি, তাদেরকে বলবো ট্যাক্সোনমিক্যাল এইডস বা বিন্যাস বিধির উপকরণ। বোঝা গেছে? এবার বিন্যাস বিধি কি, ট্যাক্সোনমি কি, সিস্টেম্যাটিক্স কি, সেগুলো আমি আগের ক্লাসে বুঝিয়েছি। হয়ে গেল। এইবার এই ট্যাক্সোনমিক্যাল এইডস গুলোকে আমরা প্রধানত দুটো ভাগে আমরা ভাগ করতে পারবো। একটা হচ্ছে নন লিভিং, ঠিক আছে, আর একটা হচ্ছে লিভিং, ঠিক আছে। তার মানে আমি যদি বলি, একটা হচ্ছে জড় বেসিসে আর একটা হচ্ছে সজীব বা বেঁচে আছে এমন কিছু বেসিসে আমরা তাদেরকে সাজাবো, ঠিক আছে। মানে টোটাল পৃথিবীতে যা আছে বা টোটাল আমাদের ইকোসিস্টেমের মধ্যে যা আছে, আমরা এই ট্যাক্সোনমিক্যাল এইডস গুলোকে দুটো জিনিসে ভাগ করে তাদের সাহায্যে আমরা সেই যা নমুনা পেয়েছি, যা স্পেসিমেন পেয়েছি, সেগুলোকে মিলিয়ে মিলিয়ে দেখব, ঠিক আছে। সেই আমরা এক এক করে প্রতিটা জিনিস যদি ব্যাখ্যা করি, তাহলে ট্যাক্সোনমিক্যাল এইডস এর কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। সেক্ষেত্রে নন লিভিং, এটা কিন্তু ঢয় শূন্য র, সোহান বাংলায় লিখছো এটা ঢয় শূন্য র, ঠিক আছে। সেক্ষেত্রে নন লিভিং এর মধ্যে আমরা দুটো জিনিস পড়ব। এক হচ্ছে হারবেরিয়াম, হারবেরিয়াম, আর একটা হচ্ছে মিউজিয়াম, মিউজিয়াম, ঠিক আছে, মিউজিয়াম। সেক্ষেত্রে হারবেরিয়াম বাংলায় লেখা আছে, বাংলা যে এনসিইআরটি, তাতে হারবেরিয়াম আর হচ্ছে মিউজিয়াম। তাহলে নন লিভিং মানে আমরা যে জড় বা ডেডস বা মৃত কোনো জিনিসকে আমরা দুটো জিনিসের বা দুটো জায়গায় আমরা ফিক্সড করে রাখি বা দুটো জায়গায় আমরা সাজিয়ে রাখি, এবং যে স্পেসিমেনগুলো আমরা পেয়েছি, ধরো আমি একটা উদ্ভিদ পেয়েছি, সেই উদ্ভিদটা আমরা কোনো মৃত বা ডেড এমন কিছুর সাথে তুলনা করব। সেই তুলনা করতে গিয়ে সেই ডেড জিনিস তো প্রকৃতির সাথে মিশে যেতে পারে, প্রকৃতির সাথে মিশে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আমরা তাকে নষ্ট হতে দিইনি, আমরা তাকে সংরক্ষণ করেছি, যাতে ভবিষ্যতে যখন কিছু আবিষ্কার করব বা ভবিষ্যতে কোনো কিছু যখন আমরা নমুনা কালেক্ট করব, তখন যেন আমরা সেই জিনিসের সাথে ম্যাচ করে দেখতে পারি। সেটাই হচ্ছে আমাদের ট্যাক্সোনমিকে নন লিভিং। সেক্ষেত্রে নন লিভিং এ হারবেরিয়াম এবং মিউজিয়াম দুটো আলাদা আলাদা করে পড়ছি, ব্যাখ্যা করছি। প্রথমে আমরা হারবেরিয়ামটা দেখছি। তাহলে নন লিভিং এর মধ্যে, নন লিভিং জিনিসটার মধ্যে আমরা যেমন হারবেরিয়ামকে আনছি, মিউজিয়ামকে আনছি, এই দুটো জিনিসে আমরা এবার ব্যাখ্যা করতে চলেছি, ঠিক আছে। এই হারবেরিয়াম থেকে নিটে যেমন কোয়েশ্চেন দেয়, তেমন বোর্ড এক্সামে এমসিকিউ দেয়। চলো দেখি এবার হারবেরিয়াম শিটটা। তাহলে প্রথম যে নন লিভিং বা ডেডস জিনিসের, ডেডস, ঠিক আছে, ডেডস বা মৃত বস্তু দেখে আমরা কোনো নমুনাকে শনাক্ত করব। মৃত উপাদান,
ঠিক আছে, সেক্ষেত্রে প্রথম যেটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে হারবেরিয়াম। ঠিক আছে, সেক্ষেত্রে এই হারবেরিয়াম কথাটা বোঝাচ্ছি, আগে একটু আঁকি। এই হচ্ছে আমার ফ্লাওয়ার, এই হচ্ছে আমার উদ্ভিদটা, এখানে ডেট লিখবো, এখানে আমি প্লেস লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে সায়েন্টিফিক নেম, লোকাল নেম, ইংলিশ নেম, আর হচ্ছে ওটা ওর হ্যাবিটেট, আর হচ্ছে কালেক্টর নেম। কি বলছে, হারবেরিয়াম শীট এমন একটা উদ্ভিদকে সংরক্ষণ করার একটা পদ্ধতি। ঠিক আছে, আগে আগে লিখে রাখি উদ্ভিদকে সংরক্ষণ পদ্ধতি। ঠিক আছে, ইংলিশটা আগে লিখি। প্ল্যান্টকে আমি কালেক্ট করব, ড্রাই করব and paste on the sheet, অর্থাৎ উদ্ভিদকে সংরক্ষণ পদ্ধতি, উদ্ভিদকে সংরক্ষণ। ঠিক আছে, কি করে হারবেরিয়াম শীটটা আমরা বানাই বা এই মৃত উদ্ভিদগুলোকে আমরা কিভাবে সংরক্ষণ করি? পুরনো যে সায়েন্টিস্ট আছে বা যারা পড়াশুনো করেছে, যারা পিএইচডি করছে, তারা কখনো কোথাও নতুনভাবে কোনো উদ্ভিদকে কালেক্ট করেছে বা উদ্ভিদকে পেয়েছে, সেই উদ্ভিদকে তার যে কোনো একটা জনন অঙ্গ, সেটা ফুল হতে পারে, যদি ফুল না থাকে তাহলে ফল হতে পারে। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ ইউনিট যে কোনো একটা থাকতে হবে বা যে কোনো একটা জনন অঙ্গ থাকতে হবে। আর উদ্ভিদের জনন অঙ্গ হিসাবে আমরা কি জানি, ফুল হতে পারে নয়তো ফল হতে পারে। তাহলে ফুল এবং ফলের মধ্যে যে কোনো একটা নিয়ে মিনিমাম সেই গাছটাকে চেনা যাবে এমন অংশ থেকে কেটে একটা পেজের উপরে আমি লাগাবো। কিন্তু পেজের উপরে লাগানোর আগে আমাকে সেই প্ল্যান্টটাকে সঠিক নমুনা পত্রে বা সঠিক স্পেসিমেন হিসাবে কালেক্ট করে সেটাকে ড্রাই করতে হবে, শুষ্ক করতে হবে। শুষ্ক কিভাবে করতে পারি? শুষ্ক আমরা করতে পারি হচ্ছে কোনো খবরের কাগজ আমার ভালো ড্রাই করতে সাহায্য করে। খবরের কাগজের মধ্যে দিলাম, দিয়ে সে উদ্ভিদটাকে সুন্দর করে তার পাতাগুলো পাতিয়ে দিলাম, ফুল বা ফল যেটা কালেক্ট করেছি সেটাকে সুন্দর করে গুছিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে খবরের কাগজটাকে চাপা দিয়ে আমি কোনো একটা প্রেসার দিয়ে সেই উদ্ভিদটাকে রেখে দিলাম। তাহলে কি বললাম, আমি একটা প্ল্যান্টকে কালেক্ট করলাম, কালেক্ট করে একটা খবরের কাগজ নিলাম, খবরের কাগজের উপরে সেই প্ল্যান্টটাকে এমনভাবে রাখলাম যাতে ফুল বা ফল বা যে রিপ্রোডাক্টিভ অর্গানটা আমি নিয়েছি সেটা যাতে সুন্দরভাবে থাকে, পাতাগুলো প্রতিটা শিরাবিন্যাস যেন সুন্দর থাকে। সুন্দর করে পাতিয়ে আমি আর একটা পাশ দিয়ে খবরের কাগজটা চেপে দিলাম, চেপে আমি কিছুদিন রেখে দিলাম। কিছুদিন রাখার পরে উদ্ভিদটা শুকিয়ে যাবে আর ড্রাই হয়ে যাবে, অর্থাৎ শুষ্ক হয়ে যাবে। শুষ্ক যখন হয়ে যাবে তখন আমি এরকম একটা শীট নিলাম, বেশ বড় একটা শীট, তাতে আমি পেস্ট করলাম। পেস্ট করে আমি কোন তারিখে কালেক্ট করেছি এবং কোথা থেকে কালেক্ট করেছি, কোন তারিখ আমি যদি বলি যে আমি এটা 25 তারিখে কালেক্ট করেছি, এপ্রিল মাসের 26 তারিখ লিখলাম, এটা কোথা থেকে কালেক্ট করেছি, না এটা আমি বনগা থেকে কালেক্ট করেছি, তাহলে বনগা লিখলাম। সঙ্গে এর লোকাল নেমটা কি, মানে লোকাল নেম বলতে আমি এটার ডাক নাম কি আছে, মানে ওখানকার যে এরিয়াতে আমি পেয়েছি সেই এরিয়ার মানুষ এটাকে, এই উদ্ভিদটাকে কি নামে ডাকে। উদ্ভিদটাকে যে নামে ডাকে তার একটা ইংলিশ নামও আমরা পাবো, তার ইংলিশ নামটা লিখলাম। এবং সে কোন হ্যাবিটাটে থাকে, অর্থাৎ কোন বাসস্থানে থাকে, সে জলজ জায়গা থেকে কালেক্ট করেছি না স্থল জায়গা থেকে কালেক্ট করেছি, সেই জিনিসটা লিখতে হবে। লেখার পরে কে কালেক্ট করেছে, এটা পাউলি কালেক্ট করেছে, এটা সোহান কালেক্ট করেছে, এটা অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারা কালেক্ট করেছে, যে কোনো একটা নাম বা যে এটা কালেক্ট করেছে তার নাম দিয়ে এই শীটটাকে কমপ্লিট করব।
ভবিষ্যতে পরীক্ষা নিরীক্ষার জন্য, ভবিষ্যতে যারা পড়াশুনো করছে শিক্ষামূলক তাদেরকে দেখানোর জন্য, বা ভবিষ্যৎ গবেষণা আমি যদি করি এই উদ্ভিদটাকে নিয়ে তার উপরে, তাহলে উদ্ভিদটা যেটা কালেক্ট করেছি সেটা আমার দীর্ঘদিন দীর্ঘ বছরের জন্য আমি এটাকে প্রিজার্ভ করলাম, সংরক্ষণ করলাম। সেক্ষেত্রে নিট বা বোর্ড এক্সামে এখান থেকে যে কোয়েশ্চেনটা আসে যে হার্বেরিয়াম শিডে কি লেখা থাকে বা কোনটি লেখা থাকে, ঠিক আছে, কোনটি লেখা থাকে, ডেট, প্লেস, লোকাল নেম, ইংলিশ নেম, হ্যাবিটেট এবং যে কালেক্ট করেছে তার নাম, ঠিক আছে, সেগুলো লেখা থাকে। সেক্ষেত্রে হার্বেরিয়াম শিটে আমাদের নিট এক্সামের জন্য আমি একটু কথা বলি, বা নিট এক্সাম বলে না, বোর্ড এক্সামেও কি হতে পারে, কোয়েশ্চেন কিন্তু সহজ। আমি যখন এই হার্বেরিয়াম শিটটা জেনে গেলাম যে হার্বেরিয়াম শিটটা কি, তাহলে এটা মনে হচ্ছে না এ আবার কি পড়া, এ আবার কি পড়াশুনো হলো। কিন্তু কেমন কোয়েশ্চেন করে যে হার্বেরিয়াম শিটে কোনটি লেখা থাকে না, এই না জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বা কোনটি নয়, এই নয় জিনিসের, কারণ আমরা জানি যে এইগুলো থাকে, কিন্তু হঠাৎ করে কোয়েশ্চেনের মাঝখানে যখন দিয়ে দেয় নয়, তখনই আমরা গুলিয়ে এই এটাও থাকে এটাও থাকে এটার মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে চলে আসি। কিন্তু আমার ব্রেনে কি বলছে, আমাকে কোয়েশ্চেনটা বারবার পড়তে হচ্ছে যে কোনটি নয়, কোনটি নয় যখন বলবে তখন ডেট, প্লেস, লোকাল, ইংলিশ নেম, হ্যাবিটেট, কালেক্টর নেম, এগুলো বাদ দিয়ে যদি এমন কিছু থাকে অপশানে যে এখানে হয়তো লেখা থাকে হচ্ছে এর রিপ্রোডাক্টিভ সিস্টেমের ব্যাখ্যা লেখা থাকে, তখন কি সেটা সঠিক হবে না? সঠিক হবে না, তখন সেটাকে টিক চিহ্ন দিতে হবে। বোঝা গেছে? তাহলে প্ল্যান্টস আর কালেক্টেড, ড্রাই অ্যান্ড পেস্টেড অন শিট, ঠিক আছে, পাউলি লিখে রাখো কি বললাম, প্ল্যান্টস আর কালেক্টেড, তাকে ড্রাই করছে অ্যান্ড পেস্টেড অন শিট, ঠিক আছে। সেক্ষেত্রে সোহানের বইতে দেখো হার্বেরিয়ামের শিডের উপরে এই জিনিসটা লেখা আছে, মানে পেজ নাম্বার দেখো, পেজ নাম্বারটা দেখি, পেজ নাম্বারটা ওকে একটু বলে দিই, ঠিক আছে। তারপরে হার্বেরিয়াম শিট সম্পর্কে বোঝা গেছে, ডাউট ক্লিয়ার? হ্যাঁ, এনসিইআরটিতে হার্বেরিয়াম কি হয়েছে, 12 নম্বর পেজে হার্বেরিয়াম সম্পর্কে লেখা আছে। সোহান 12 নম্বর পেজে হার্বেরিয়াম সম্পর্কে লেখা আছে। দেখো ওই যে ছবিটা, যে ওই প্ল্যান্টগুলোকে সংরক্ষণ করে ওই বড় বড় বক্সে আলমারির মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, ওর নিচে কিছু লাইন লেখা আছে। কি লাইন লেখা আছে? হার্বেরিয়াম শিডে নমুয়া সংগ্রহের স্থান, তারিখ, ইংরাজি নাম, স্থানীয় নাম, বৈজ্ঞানিক নাম, ঠিক আছে, সংগ্রহকারীর নাম ইত্যাদি তথ্য বহন করে। এই লাইনটাই ইম্পর্টেন্ট, তোমাকে জানতে হবে হার্বেরিয়াম শিডে কি কি লেখা থাকে। সেক্ষেত্রে ও আমাকে কি একটা কোয়েশ্চেন করছিল, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ঠিক আছে, আসছে তোমার বান্ধবী আসছে ক্লাসে, বুঝেছি। তাহলে ডাউট নেই তো, তোমাদের কোনো ডাউট নেই? ঠিক আছে, সরে পড়ালে তো হবে। হ্যাঁ, আমাকে কি কোয়েশ্চেন করছিলি তুই বল। পাউলি আমাকে কি একটা কোয়েশ্চেন করছিল। আচ্ছা, নেক্সট পয়েন্টটা যেটা আমি বোঝাতে চলেছি সেটা হচ্ছে মিউজিয়ামকে বোঝাতে চলেছি। তারা হার্বেরিয়ামের এই বোর্ড ক্লিন করে দেব, হার্বেরিয়ামের বোর্ড ক্লিন করে দেব। আচ্ছা,
যাচ্ছি হচ্ছে মিউজিয়াম। ঠিক আছে, মিউজিয়াম আমাদের কলকাতা মিউজিয়াম দেখেছি তো। মিউজিয়াম আরো আছে। মিউজিয়ামকে যদি আমরা বলি তাহলে আমাদের লন্ডনে কি মিউজিয়াম আছে। ঠিক আছে, তাছাড়া সব থেকে দ্বিতীয় বড় হচ্ছে সেটা হচ্ছে আমাদের কলকাতার যে মিউজিয়াম, সেই মিউজিয়াম। সেক্ষেত্রে মিউজিয়ামে মিউজিয়াম বোর্ডে কি সবুজ কালিটা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমি অন্য কালি ইউজ করব, যেটা ইউজ করছি। এবার ক্লিয়ার? বোর্ড ক্লিয়ার? রেখা। সেক্ষেত্রে আমরা মিউজিয়াম সম্পর্কে জানবো। মিউজিয়াম আমাদের কি একটা কোয়েশ্চেন করছিলি তুই, বল। হ্যাঁ, হারবেরিয়াম সম্পর্কে। এনসিআরটিতে আছে, এনসিআরটিতে আছে। চলে যাও হচ্ছে তুই 11 নাম্বার পেজের দিকে চলে, 11 নাম্বার না 9 নাম্বার পেজের দিকে চলে যাও। 8, 9 বা 9, 10 এরকম পেজের দিকে চলে যাও। এটা ট্যাক্সোনমিক্যাল এইডস, ট্যাক্সোনমিক্যাল এইডের ডেসক্রিপশন এনসিআরটিতে যেখানে লেখা আছে ঠিক তার পরের স্টেপই প্রথম পয়েন্টই হচ্ছে হারবেরিয়াম। ট্যাক্সোনমিক্যাল এইডস বের কর, ট্যাক্সোনমিক্যাল এইডস। আছে আছে, হতেই পারে না, এনসিআরটি এত বড় ভুল করতেই পারে না। হ্যাঁ, প্রথম চ্যাপ্টারে 9, 10 পেজে যা, 9, 10 পেজে যা। সোহান পেয়েছিস তো? সোহান হারবেরিয়াম শিটের ওইটা 12 নাম্বার পেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যদি দাঁড়িয়ে পড়ে আমি কি করব? ও আচ্ছা, ঠিক আছে। পেয়েছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা আমি লিখে দিয়েছি সেটা লিখে নিয়েছিস? যেটা আমি লিখে দিয়েছি সেটা লিখেছিস? ব্যাস ওইটুখানি কনসেপ্ট আর মাথায় রাখলেই হবে। এনসিআরটিতে অতটুকুই লেখা আছে। ঠিক আছে, কোনোভাবে হয়তো বইতে পড়েনি, দেখা যেতে পারে। যাই হোক, সেই ক্ষেত্রে মিউজিয়াম, এবার আমরা জানবো মিউজিয়াম সম্পর্কে। আমাদের কলকাতাতে মিউজিয়াম আছে, ইন্ডিয়ান মিউজিয়াম, সেকেন্ড লার্জ। তো সেক্ষেত্রে লন্ডনেও মিউজিয়াম আছে। সেক্ষেত্রে মিউজিয়ামে কি করা হয়? আমরা এক্ষুনি বললাম যে আমরা নন লিভিং অর্থাৎ জড় বস্তু বা মৃত বা ডেডস, প্ল্যান্টস বলো বা অ্যানিম্যাল বলো, তাদের সংরক্ষণ করছিলাম এবং আমরা যে নমুনাগুলো এখন বা ভবিষ্যতে কালেক্ট করব তার সাথে সেই নমুনাগুলো ম্যাচ করে করে দেখব। ঠিক আছে, যদি এটা আমি ডেড জিনিস কোনো সংরক্ষণ করি, ঠিক আছে, আর এটা আমি এখন কালেক্ট করেছি, তা আমি এর সাথে ম্যাচ করে দেখবো, হ্যাঁ এটাও লম্বা, এটাও লম্বা, এটার এই আছে, এটার ওই আছে। মানে এই ডেড বস্তুর সাথে বা মৃত বস্তুর সাথে ম্যাচ করে করে আমি যে নমুনাটা এখন কালেক্ট করেছি সেটাকে আমি যাচাই করব, শনাক্ত করব, চিহ্নিত করব। ঠিক আছে, যে এটা কি ওই জিনিস, এটা কি ওই বৈশিষ্ট্যযুক্ত, এরকম। ক্লিয়ার? সেক্ষেত্রে তার হ্যাঁ হ্যাঁ, কম্পারিজন করে আমরা বলবো। এই চ্যাপ্টারটা শেষ হলে দেখবি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাকে বোঝাতে দে, তারপর এই কনসেপ্টটা দেখবি আর কোনো ডাউট থাকবে না। সেক্ষেত্রে মিউজিয়ামে আমরা যেমন হারবেরিয়ামে কি বলছিলাম, যে সমস্ত উদ্ভিদকে সংরক্ষণ করা হয়, সমস্ত উদ্ভিদকে ডেড মানে ড্রাই করে তারপরে ওখানে সংরক্ষণ করা হচ্ছে, তাই তো সোহান?
সমস্ত উদ্ভিদকে শুকনো করে, শুষ্ক করে তবে সংরক্ষণ করা হচ্ছিল। কিন্তু মিউজিয়ামে কি আমরা শুধু উদ্ভিদকে দেখতে পাই? আমরা প্রাণীকেও দেখতে পাই। তার মানে আমি যদি বলি প্ল্যান্টস আর অ্যানিমালস যে ডেটস আছে, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল, তাদের যে ডেট আছে, মৃত আছে, তাদেরকে সংরক্ষণ করা হয়। উদ্ভিদ ও প্রাণীর মৃত অবস্থাকে সংরক্ষণ করা হয়। সেক্ষেত্রে মিউজিয়ামে 4টে পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমাকে বুঝতে হবে এবং কিভাবে 4টে পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, 4টে পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা হচ্ছে প্রিজারভেশন। প্রিজারভেশন অর্থাৎ সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব? প্রথমেই বলছি যে তুমি কোনো ড্রাই, মানে কোনো অ্যানিমালকে বা কোনো কিছুকে প্রথমে ড্রাই করে নাও, ড্রাই করে সেটাকে প্রিজার্ভ করো। কি করে প্রিজার্ভ করব? ঠিক আছে, এরকম একটা চেম্বার নেব বা এরকম একটা পাত্র নেব, যেমন আমার প্ল্যান্টস হোক, অ্যানিমালসের সাইজ হোক, বিশেষ করে অ্যানিমালের সাইজগুলো যেমন আছে তেমন কোনো একটা, কোনো সে আমার যে কোনো কিছু হতে পারে, কোনো একটা অর্গ্যান হতে পারে, কোনো একটা প্রাণীর যে কোনো একটা অংশ হতে পারে। ঠিক আছে, হয়তো সেগুলোকে আমি যদি ফর্মালডিহাইডে সংরক্ষণ করি, সেটা হচ্ছে ফর্মালডিহাইড, ফরমালিন, ঠিক আছে। এই ফরমালিনকে আমরা সেই যে প্রাণীটা পেয়েছি, সেই প্রাণীকে আমি দীর্ঘদিন সংরক্ষণ করতে চাই, দীর্ঘদিন রেখে দিতে চাই। তখন এই ফর্মালডিহাইডের মধ্যে বা ফরমালিনের মধ্যে আমি যদি চুবিয়ে দিয়ে ড্রাই করে ও দীর্ঘদিন, এমনকি যারা মেডিকেল স্টুডেন্টদের অ্যানাটমি ক্লাস হয়, যখন পোস্টমর্টেম বডিগুলো দেখতে হয়, মৃত বডিগুলো দেখতে হয়, তা মৃত বডিগুলো ওরকম ফর্মালডিহাইডে রেখে হাজার হাজার বছর বা বছরের পর বছর সংরক্ষণ করা যায়। ঠিক আছে, তাছাড়াও ধরো কোনো একটা ওটি হয়েছে, কোনো একটা ওটি বলতে যে কোনো একটা ওটি, ধরো অ্যাপেন্ডিক্সের ওটি হয়েছে, অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিয়েছে, তখন ওই স্পেসিমেনটার বায়োপসি করতে হয়। বায়োপসি মানে ওতে কোনো ক্যান্সার কোষ আসছে কি না সেগুলোকে দেখতে হয়। তখন ওই কোটোর মধ্যে ফর্মালডিহাইডকে দিয়ে ওই অ্যাপেন্ডিক্সের যে অংশটা কাটা হয়েছে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে মানে এক্সপেরিমেন্টে বা পরীক্ষা নিরীক্ষাতে পাঠিয়ে দেয়। তো ফর্মালডিহাইড কোনো অর্গ্যান বা কোনো প্রাণীকে সংরক্ষণ করার জন্য দারুণ কাজ করে। ঠিক আছে, সেক্ষেত্রে মিউজিয়ামে প্রিজার্ভেশন কি করা হয়? কোনো একটা প্রাণী, সেই প্রাণী হতে পারে, প্রাণীর অর্গ্যান হতে পারে, সেগুলোকে ফর্মালডিহাইডে আমি যদি চুবিয়ে রাখি, তাহলে বছরের পর বছর বা হাজার বছরও দেখা যাচ্ছে সে ভালো থাকছে। ঠিক আছে, মানুষের বডি যদি একটা ফর্মালডিহাইডে রাখা, আমি এখন মরে গেলাম, আমার বডিটাকে ফর্মালডিহাইডে রাখা হলো, তাহলে দেখা যাচ্ছে 1000 বছরও বেঁচে থাকতে পারে। আমার বেঁচে থাকবে মানে আমি বেঁচে থাকবো না, মানে আমার বডিটা আছে, বডিটা আছে, আমি বেঁচে নেই, ফর্মালডিহাইডে আছে মানে আমি নেই, আর প্রাণ নেই। ঠিক আছে, তাহলে একটা প্রিজার্ভেশন গেল। দ্বিতীয় একটা পদ্ধতি আছে, দ্বিতীয় পদ্ধতি, তাহলে প্রিজার্ভেশন বুঝতে অসুবিধা নেই তো, প্রিজার্ভেশন। আচ্ছা, এবার হচ্ছে ইনসেক্ট বক্স। ইনসেক্ট বক্স বা পতঙ্গ বক্স কি? আমি পতঙ্গগুলোকে ধরবো, প্রজাপতি হোক, যে পতঙ্গ আমার মনে হচ্ছে এগুলো আমার পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে বা যেগুলো আমার পরিবেশে আছে, সেগুলোকে ধরবো, ধরে সেটাকে আমি কিল করব অর্থাৎ ড্রাই কিল করবো। কি করে? সেগুলোকে আমি মেরে শুকিয়ে ফেলবো, শুকিয়ে আমি পিন বক্সের মধ্যে পিন করে দেবো। তার মানে ইনসেক্টকে কালেক্ট করব, প্রথমে কালেক্ট করব, সংগ্রহ করব, সোহান লিখতে থাক, কালেক্ট করব, দেন ওটাকে কিল করব, তারপর ওটাকে ড্রাই করব, করে সেটা ইনসেক্ট বক্সের মধ্যে, আমি এই জায়গাটাকে এইখানে লিখছি। ঠিক আছে, ইনসেক্ট বক্সের মধ্যে দেখা যাচ্ছে
আমি এখানে পিন দিয়ে মেরে দিলাম, ঠিক আছে। একটা বক্স নিলাম, সেই বক্সের মধ্যে আমি ইনসেক্ট হয়তো প্রজাপতি নিলাম বা আমার মাকড়সা জাতীয় কিছু নিলাম, সেগুলোকে ড্রাই করলাম, করে সেগুলো পিন দিয়ে গেঁথে রাখলাম সেই বক্সের মধ্যে। তাহলে ভবিষ্যতেও যারা কিছু দেখতে আসবে মিউজিয়ামে পরীক্ষা নিরীক্ষার জন্য, শিক্ষামূলকের জন্য, শিক্ষা এডুকেশনাল পারপাসে, তখন তারা ওই জিনিসটার যে স্ট্রাকচারটা সেটা স্পষ্টভাবে বুঝতে পারবে। সেটা মৃত হওয়া সত্ত্বেও তার স্ট্রাকচারটা ভালো করে বোঝা যায়, ঠিক আছে। তাহলে সোহান এখানে লিখে রাখো ইনসেক্ট বক্স। ইনসেক্ট বক্সই লেখা আছে তোমার টেক্সট বইতেও। কালেক্ট করব, সেটাকে ড্রাই করে ফেলবো, ড্রাই করে আমি সেটা পিন মেরে দেব, এটাকে বলা ইনসেক্ট বক্স। এই একটা দুটো সংরক্ষণ পদ্ধতি গেল। এবার আরেকটা সংরক্ষণ পদ্ধতি হচ্ছে, তাহলে এই বোর্ড ক্লিন করছি, এবার বোর্ড ক্লিন করছি, ডাউট আছে? এবার হচ্ছে স্টাফিং করা। স্টাফিং, আমার যদি বড় বড় কোনো পাখি হয়, কোনো প্রাণী হয়, তা এগুলো তো ইনসেক্ট বক্স মানে ছোট ছোট প্রাণী, ঠিক আছে। তাছাড়া প্রিজার্ভেশন করলাম আমি ছোট ছোট কোনো বিভিন্ন ধরনের ফাইলাম ডিভিশনে যারা আছে ছোট ছোট, তাদেরকে আমরা ফর্মালডিহাইডে দিয়ে দিলাম, বা একটু বড় মোটামুটি সাইজের হলেও দিয়ে দিলাম। কিন্তু যারা অনেক বড় বড় প্রাণী, ঠিক আছে, সেক্ষেত্রে লার্জ বার্ড, বড় বড় যারা প্রাণী, তাদেরকে আমরা কিভাবে সংরক্ষণ করব, ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট, স্টাফিং করব। স্টাফিং, স্টাফিং মানে কি? স্টাফিং মানে কি, ঠিক আছে। স্টাফিং করব ফর লার্জ বার্ড এন্ড, বার্ড বানান দেখো কি, বার্ড বানান কি লিখেছি, BIR, বার্ড বানান ঠিক লিখেছি, বার্ডস। পণ্ডিত, বানানে পণ্ডিত না, তুমি না, আমি। তাহলে লার্জ বার্ড হোক বা লার্জ কোনো আমার কি হবে অ্যানিমালস হোক, এদেরকে আমি সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব? যে বড় বড় প্রাণী বা পাখিগুলো পাওয়া গেছে, তাদের ভেতরে যত নাড়ি ভুঁড়ি অর্গ্যান যা আছে, এগুলো তো পচে যাচ্ছে বা পচে যেতে শুরু করেছে বা পচে যাবে, তাদেরকে সব বের করে ফেলেছে, একদম পুরো ভেতরটাকে খোকলা করে দিয়েছে, ফাঁকা, কিন্তু বাইরে থেকে ওর গঠনটাকে রেখে দিয়েছে, ঠিক আছে। রেখে দিয়ে ওর মধ্যে শক্ত কোনো ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালগুলো পচে না, সহজে পচে যায় না, নষ্ট হয়ে যায় না, ডিস্ট্রয় হয়ে যায় না, সেগুলোকে ভরে দিয়েছে। সেটা কটন হতে পারে বা আদার্স কিছু, ঠিক আছে। সেগুলো ভরে দিয়ে একদম মনে হচ্ছে ভেতরটাকে ফাঁপিয়ে রেখেছে, এবার তাকে সংরক্ষণ করা হচ্ছে। মিউজিয়ামে গেলে এগুলো একদম স্পষ্টভাবে বোঝা যায়। তাহলে বড় বড় বার্ডস এবং অ্যানিম্যালকে যদি ভেতর থেকে সব জিনিসপত্র বের করে নিয়ে এমন কিছু ভেতরে ঢোকানো হলো যেগুলো সহজে পচে যায় না, তাকে আমরা বলবো স্টাফিং করা। স্টাফিং, পটলের দোরমা রান্না করলে পটলটাকে ভেতর থেকে একদম দানাগুলো বের করে নিয়ে ওর মধ্যে চিকেন দিয়ে চিকেনের পুর ভরে দেয়, বা পনিরের পুর ভরে একদম মনে হয় কি যে পটলের মধ্যে মনে হয় ওই পটলটা সবই আছে, কিন্তু ভেতরে যখন আমরা কেটে খাই তখন দেখি ওর মধ্যে থেকে পনির বেরোচ্ছে, চিকেন বেরোচ্ছে, এইসব। না, এটা চিকেন দিয়ে করে কিনা জানি না, এটা আন্দাজে বললাম, পনির দিয়ে আমি খেয়েছি আর কি। সেকে ওটাকেও বলে স্টাফিং করা, ঠিক আছে। স্টাফিং মানেই হচ্ছে ভেতরটাকে আমি খুলে নিয়ে এমন কিছু দেব যাতে পচে না যায়, ভেতরে যেটা ঢোকাবো সেটাও যেন ডিস্ট্রয় হয়ে না যায়, নষ্ট হয়ে না যায়, তাই তাকে আমরা বলবো স্টাফিং করা। হ্যাঁ, এইবার আমরা পড়বো হচ্ছে স্কেলিটন, ঠিক আছে। স্কেলিটনে কি পড়বো? স্কেলিটনসে আমরা পড়বো কঙ্কালকে সংরক্ষণ করব। বিভিন্ন ডাইনোসরের কঙ্কাল আছে, আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে গেলে দেখতে পাবে যে এই যে আমাদের কলার বোন,
এটাকে আমরা বলা হয় কলার বোন। মেয়েদের যত এটা বেশি দেখা যায় তাই এটা মেয়েদের নাকি সৌন্দর্য বাড়ায়, তাই এই বোনটাকে বলা হয় বিউটি বোনও, ঠিক এই বোনটাকে, ঠিক আছে। তাই এই কলার বোন এত মানে সব থেকে বড়, এখনো পর্যন্ত সব থেকে বড় কলার বোন যেটা পাওয়া গেছে সেটাকেও সংরক্ষণ করা হয়েছে। আন্দাজ করা হচ্ছে যে ওইটা যার মানে যে প্রাণীর কলার বোন সে হচ্ছে এখনো পর্যন্ত পাওয়া সব থেকে বড় প্রাণী, ঠিক আছে। তা এই যে আমি এটা হাড়টাকে সংরক্ষণ করলাম, ডাইনোসর একদম মিউজিয়ামের জুলজি যেটা পার্টটা আছে সেখানে ঢোকার সাথে সাথে বড় ডাইনোসরের একটা কঙ্কালি সংরক্ষণ করে রাখা আছে। তাহলে কঙ্কাল বা স্কেলিটনকে যদি আমি সংরক্ষণ করে রাখতে পারি তাহলেও তা দিয়ে আমি নমুনা বা স্পিসিসগুলোকে শনাক্ত করতে পারবো যে এটা এই হাড় হতে পারে, ওটা ওর বোন হতে পারে, ওটা স্পাইনাল কর্ড হতে পারে, ঠিক আছে। বা এই বৈশিষ্ট্যগুলো দেখে আমি এই বৈশিষ্ট্যগুলোকে যে আমি এরকম একটা জীবাশ্ম পেয়েছি ওই যে মিউজিয়ামে যে ডাইনোসরটা রাখা আছে তার সাথে কিন্তু ম্যাচ আছে, অর্থাৎ বোঝা গেছে। তাহলে আমরা মিউজিয়ামে 4টে পদ্ধতিতে আমি সংরক্ষণ করলাম। এক, ড্রাই এবং প্রিজার্ভ করে ফর্মালডিহাইডে দিলাম। দ্বিতীয়টা আমরা কি করলাম, ইনসেক্ট বক্সে প্রথমে কিল করলাম, করে পিন দিয়ে ফুটিয়ে আমরা ইনসেক্ট বক্স বানিয়ে ফেললাম। যদি সেটা লার্জ বার্ডস বা অ্যানিমালস গুলো হয়, লার্জ বার্ড বা প্রাণীগুলো হয়, সেগুলোকে স্টাফিং করলাম। আর লাস্টে আমরা ডাইরেক্ট স্কেলিটনটাকেই আমরা সংরক্ষণ করে রেখে দিলাম। তাহলে এই হচ্ছে মিউজিয়ামের 4টে পার্টে আমরা সংরক্ষণ পদ্ধতিটাকে দেখলাম, বোঝা গেছে। ইন্ডিয়ান মিউজিয়াম তার মধ্যে আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে সেকেন্ড লার্জেস্ট মিউজিয়াম, ঠিক আছে, কলকাতা মিউজিয়ামটা। এইবার আমরা ডেড জিনিসপত্র নিয়ে আলোচনা করছি যে ডেড বস্তুকে আমরা কিভাবে সংরক্ষণ করব এবং আমরা বিন্যাস বিধি যখন করব নতুন কোনো উদ্ভিদ বা প্রাণী পাবো তাদের সেই নমুনার সাথে কিভাবে ম্যাচ করে করে দেখব মৃত বস্তু থেকে। এ তো মৃত গেল, কোনো জ্যান্ত বস্তু থেকে কিভাবে দেখব? জ্যান্ত বস্তুকেও সংরক্ষণ করা হয়। জ্যান্ত বস্তুর জন্য বা লিভিং জিনিসকে আমরা কোথায় সংরক্ষণ করি? কে বলবে আমাকে এই কোয়েশ্চেনের অ্যানসারটা? লিভিং সংরক্ষণ করি কোথায়? কে বলবে? কারোর ব্রেনে আসছে না। হায় রে, এ ব্রেন না অন্য কিছু? হ্যাঁ, দুটোরই তো একই রকম ব্রেন। কেন আমরা জুতে যাই না? জুতে চিড়িয়াখানাতে যাই না? চিড়িয়াখানা, তা ওগুলো কি চিড়িয়াখানাতে কি আপনা আপনি জড়াচ্ছে না অন্য কোনো জায়গা থেকে ওখানে সংরক্ষণ করা হচ্ছে? তাহলে আমরা চিড়িয়াখানা দেখেছি, জু, ঠিক আছে। চিড়িয়াখানা যখন আমি বলছি সেখানে লিভিং প্রাণীগুলোকে ওখানে রেখে রাখা হচ্ছে। যেমন আমি ধরে নিই এই হচ্ছে আমাদের আলিপুর জু, ঠিক আছে, জু। এই আলিপুর জু এর মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা যে কোনো প্রাণীকে যখন সংরক্ষণ করা হচ্ছে তখন তার নাম, সায়েন্টিফিক নেম তুমি ওই বড় বড় করে পোস্টার দিয়ে ওই প্রাণীর আশেপাশে রাখা রয়েছে, যাতে তুমি ওখানে গিয়ে দেখবে। চিড়িয়াখানাতে শীতকালে বেশিরভাগ সময় সব স্টুডেন্টদেরকে নিয়ে যায়। কেন? ছোট ছোট স্টুডেন্ট যারা 5, 6, 7, 8-এ পড়ে তাদেরকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? বিভিন্ন প্রাণীদের সাথে পরিচয় করাতে এবং তাদের সায়েন্টিফিক নেম যাতে জানতে পারে, বিভিন্ন প্রাণীরা কেমন, ঠিক আছে, তাদের আইডেন্টিফাই করতে পারে, মানে এডুকেশনাল পারপাসে নিয়ে যায়। তাহলে ওই প্রাণীগুলোকে অন্য জায়গা থেকে এনে ওখানে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে লিভিং বা সজীব বস্তুকে সংরক্ষণ করে আমরা যদি ভবিষ্যতে কোনো প্রাণী পাই তখন ডাইরেক্ট আমরা জুতে গিয়ে দেখবো আচ্ছা এরকম কোনো প্রাণী কি আছে এর মধ্যে, দেখি কোন বৈশিষ্ট্যের সাথে ম্যাচ হয়, এইভাবে আমরা দেখতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে জিওলজিক্যাল পার্ক, বিভিন্ন প্রাণী গুলো আছে সেগুলো আমরা পড়বো এখানে। বায়োস্ফিয়ার রিজার্ভ এখন পড়বো না, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের শেষে বা হটস্পট যখন পড়বো তখন পড়ে নেব।
এখন শুধু জুলজিক্যাল পার্কে ওখানে বলা যাচ্ছে শিশুদের ঘোরাঘুরির জন্য, ঠিক আছে। ভারতের বিভিন্ন জুলজিক্যাল পার্ক বর্তমান, ব্যাস এইটুখানি জানলেই হবে। মানুষের পরিচর্যায় এটা সংরক্ষিত হয়, মানুষকে এটা দেখাশোনা করতে হয়। কোনো বন্য প্রাণীরা যেমন বনে নিজের খাবার খুঁজে নেয়, নিজেদের মধ্যে লড়াই করে, আবার নিজেদের মধ্যে জনন রিপ্রোডাকশন করে, এখানে ওরা নিজেরা পারে না, ওদের রিপ্রোডাকশানে হেল্প করতে হয়, ওদেরকে খাবার খাওয়াতে হয়, ওদেরকে পরিচর্যা করতে হয় জুলজিতে। এইবার চলে যাব আমি, এটা তো গেল প্রাণী, জু বা চিড়িয়াখানাতে প্রাণীকে সংরক্ষণ করছি, কিন্তু আমি উদ্ভিদকেও সংরক্ষণ করতে চাই। তার জন্য আমাকে কোথায় যেতে হবে? তার জন্য আমি মৃত উদ্ভিদকে সংরক্ষণ করেছি, তার জন্য আমি হার্বেরিয়াম শীট বানিয়েছি। কিন্তু আমি লিভিং উদ্ভিদকে, অর্থাৎ জ্যান্ত উদ্ভিদকে আমি সংরক্ষণ করব, তাহলে আমি কোথায় যাব? কোথায় গেলে আমি একদম বটানিক্যাল গার্ডেন, ঠিক আছে। বটানিক্যাল গার্ডেনে যাব। বটানিক্যাল গার্ডেনে যখন যাব তখন ওই একই ব্যাপার, এই হচ্ছে বটানিক্যাল গার্ডেন। বটানিক্যাল গার্ডেনে আমি দেখা যাচ্ছে কোনো একটা উদ্ভিদকে সংরক্ষণ করেছি বা গাছটা আমি লাগিয়েছি, ঠিক আছে। সেখানে তার পাশেও সায়েন্টিফিক নেমগুলো পোস্টারে লেখা থাকে, ঠিক আছে। সায়েন্টিফিক নেমগুলো ঠিক এইভাবে লেখা থাকে, যে কি সায়েন্টিফিক নেম, কি তার বর্ণনা কিছু কিছু ক্ষেত্রে লেখা থাকে। সেক্ষেত্রে বটানিক্যাল গার্ডেন থেকে শর্ট কোয়েশ্চেন বা বোর্ড এক্সামে এমসিকিউ আসবে। আমাদের কিছু খুব পপুলার বটানিক্যাল গার্ডেনগুলো আছে। এক হচ্ছে আমাদের হাওড়ার শিবপুর বটানিক্যাল গার্ডেন, তাই তো? শিবপুর বটানিক্যাল গার্ডেন, এটা কি তুই পেয়েছিস? তোর বইতে পেয়েছিস? দেখ তো। হ্যাঁ পাউলি, পেয়েছিস বইতে? ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, ইংলিশ বাংলা দুটোই লিখে নাও। শিবপুর বটানিক্যাল গার্ডেন, এটা হচ্ছে হাওড়া, ঠিক আছে। হাওড়া। একটা আছে কিউ, যেটা কোথায় আছে? যেটা আছে লন্ডনে। আরো আছে হচ্ছে টেক্সট বইতে, আরো আছে আমাদের এনসিইআরটি-তে, সেটা হচ্ছে ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন, সেটাই হচ্ছে ভারতে হাওড়াতে অবস্থান করছে। তাছাড়া যেটা শিবপুরে আছে, কিউ আছে লন্ডনে আছে, কিউ আগে আগে আগে। তাছাড়া নেই, তোলনি। ইন্টারন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন, ঠিক আছে। এটা কোথায় আছে? এটা আছে লখনৌ, ঠিক আছে। তাহলে একটা, দুটো, তিনটে গেল, আরো একটা থাকার কথা। কিউ ইংল্যান্ড, হ্যাঁ কিউ ইংল্যান্ড, লন্ডনে থাকবে, ইংল্যান্ড এইভাবে লেখাটাই ভালো হবে। তাহলে কটা? কিউ গেল ইংল্যান্ডে, ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন গেল হাওড়াতে, যেটা শিবপুর বটানিক্যাল গার্ডেন। আর তাছাড়া গেল
ন্যাশনাল, এটা ইন্টারন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউশন, যেটা লখনৌতে গেল। এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে যে কোথায় কোন বটানিক্যাল গার্ডেন আছে, তো এটা কিন্তু সবাই পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। লাস্ট আমরা এবার যাব হচ্ছে বিন্যাস বিধির ট্যাক্সোনমি কিতে যাব। তাহলে এই ইনফরমেশন গুলো কি মুছে দেব? লেখা হয়নি এখনো? লেখো, স্ক্রিনশট না থাকলে নিয়ে নাও। সেক্ষেত্রে এবার কি পড়বো? এবার বোর্ড মুছবো। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ট্যাক্সোনমিক্যাল কি। ঠিক আছে, ট্যাক্সোনমিক্যাল কি। ট্যাক্সোনমিক্যাল কি যেটা আমি পড়ব, এটা হচ্ছে আমরা ট্যাক্সোনমিতে যে বিন্যাস বিধিগুলো পেয়েছি, যে উপকরণগুলো পেয়েছি, সেগুলো সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে, সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস এর ভিত্তিতে আমরা যে প্ল্যান্টস আর অ্যানিমালস গুলোকে আইডেন্টিফাই করছি, সেখানে আমরা ব্যবহার করব। কি বললাম? আমরা বিন্যাস বিধিতে যে উপকরণগুলো পেয়েছি, যে কম্পোনেন্টগুলো পেয়েছি, সেগুলো কিছুটা আছে ডিসিমিলারিটিস, কার সাথে, কারণ মানে এক কথা যদি আমি বলি, কার সাথে মিল হচ্ছে, কার সাথে মিল হচ্ছে না, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, তাদের আইডেন্টিফিকেশন করার জন্য বা তাদেরকে চেনার জন্য আমরা কিছু, এর সাথে এই বৈশিষ্ট্য মিলছে তাহলে এটা নেব, ওর সাথে ওই বৈশিষ্ট্যটা মিলছে না তাহলে ওটা বাদ। এই যে পয়েন্টগুলো আমরা বাছাই করছি কিসের ভিত্তিতে? যার সাথে মিলছে তাকে নিচ্ছি, যার সাথে মিলছে না তাকে নিচ্ছি না। এই যে একেই বলা হয় ট্যাক্সোনমিক্যাল কি। অ্যাকচুয়ালি আমি ট্যাক্সোনমিক্যাল কিতে যদি লিখি অ্যানালাইটিক্যাল এইড, ঠিক আছে, বিশ্লেষণ করতে সাহায্য করে। ঠিক আছে, বিশ্লেষণ করতে সাহায্য করে, বিশ্লেষণ করতে সাহায্য করে। ক্লিয়ার? বিশ্লেষণ করতে সাহায্য করে। সেক্ষেত্রে কেমন করে আমরা বুঝবো? প্রথমে আমরা কিছু লিখছি। কি লিখছি? কির মধ্যে আমরা লিখবো সেটা হচ্ছে, ধরো কোনো একটা অ্যানিমালস, সেটা গ্রিন কালার, GREEN, গ্রিন কালার, এবং নট মুভিং, এই দুটো। আর হতে পারে এই অ্যানিমালটা নন গ্রিন এবং মুভিং। সোহান বাংলাতে লিখে নিবি, যে এগুলো লেখার দরকার নেই, এগুলো জাস্ট বোঝানোর জন্য বলছি। সেগুলো কি কি বলতে, কোনো একটা অ্যানিমাল, ঠিক আছে, আমি একটা যে কোনো একটা অ্যানিমাল আঁকি। কি অ্যানিমাল আমি নিজেও জানি না এটা কি অ্যানিমাল, ঠিক আছে, ঝাঁকানাকা একটা অ্যানিমাল, ঠিক আছে, হাত তুলে নাচানাচি করছে, পা দাপাদাপি করছে, ঠিক আছে। তাই এই অ্যানিমালটা আমি আইডেন্টিফাই করতে পারছি না, এটা একটা নতুন অ্যানিমাল, কি আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তা আমি
যখন মিউজিয়ামে গেলাম, সে মিউজিয়ামে যেতে পারি বা আমি জুতেও যেতে পারি, এটা লিভিংও দেখতে পারি, আমি কোনো ডেড বস্তুর সাথেও মেলাতে পারি। সেক্ষেত্রে দুটো পয়েন্ট আমি নিলাম যে এটা সবুজ কালার, যদি এর সবুজ হয় তাহলে নাচ করতে পারবে না, মানে মুভ হবে না, আর যদি এটা সবুজ না হয় তাহলে এটা মুভ করতে পারবে। তাহলে দেখলাম যে এ সবুজ কালার এবং মুভ করতে পারে না, নাচানাচি পা দাপাদাপি করতে পারে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, মানে নট মুভিং। ঠিক আছে, নট মুভিং এর মধ্যে আমি যখন যাব তখন আরো দুটো বৈশিষ্ট্য আমাকে দরজা খুলে দিল, যে এর কি ডানা আছে, ডানা বা উইংস, এর কি উইংস আছে না উইংস নেই। বোঝা গেছে? তাহলে কি বললাম, যদি এই গ্রিন এবং দুটো আমার বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য থাকলো, দুটো বৈশিষ্ট্যের মধ্যে আমি দেখলাম যে গ্রিন কালার এবং মুভ করতে পারে না। যখনই এই বৈশিষ্ট্যটা আমি বাছাই করলাম তখন সামনাসামনি আরো দুটো বৈশিষ্ট্য আমার খুলে গেল, সেটা হচ্ছে ডানা আছে না ডানা নেই। তো আমি দেখলাম যে এর একটা ডানা আছে। ঠিক আছে, ডানা আছে। ঠিক আছে, ডানা যখন আছে তখন এর মধ্যে রক্ত আছে কি রক্ত নেই? হ্যাভ ব্লাড আর ডোন্ট হ্যাভ। তা আমি দেখলাম এর মধ্যে ব্লাড নেই, তার মানে আমি এই অ্যানালাইটিক এইডস বা বিশ্লেষণে যে সাহায্য করছে যে কিগুলো, তার দুটো করে বৈশিষ্ট্য থাকছে এবং একটা করে বৈশিষ্ট্য যখন চুজ করছি তখন আরেকটা করে বৈশিষ্ট্য আমার সামনের দরজা খুলে যাচ্ছে। একটা করে বৈশিষ্ট্য আমি যখন চুজ করছি আরেকটাকে আমার বাদ দিতে হচ্ছে। আমি কিন্তু এর মধ্যে দুটো বৈশিষ্ট্যই নিতে পারছি না, যে কোনো একটাকে চুজ করতে হচ্ছে। সামনে যখন আরো দুটো বৈশিষ্ট্য আসছে তার মধ্যে একটা চুজ করছি, সেটাকে যখন চুজ করছি আরো দুটো বৈশিষ্ট্য থাকছে, সেই দুটোর মধ্যে একটাকে চুজ করছি, মানে সব সময় দুটো থেকে একটাকে আমি চুজ করছি এবং বৈশিষ্ট্যগুলোর সাথে মেলাতে মেলাতে যাচ্ছি। ঠিক, এবার এই প্রতিটা বৈশিষ্ট্যকেই বলা হয় লিড। কি বলা হয়? লিড। ঠিক আছে, লিড বলে, লিড। প্রতিটা বৈশিষ্ট্য, এই একটা লিড, এই একটা লিড, এই একটা লিড, এই একটা লিড, এরকম যখন দুটো লিড বিপরীত দুটো লিড থাকে তখন তাকে আমরা বলে কাপলেট বা কাপুলেট। ঠিক আছে, কাপেল কি? স্বামী স্ত্রী দুজনে কাপল, দুজনে বিপরীত লিঙ্গের। তা এখানেও যেহেতু দুটো বিপরীত বৈশিষ্ট্যের ভিত্তি বা বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে আমরা তাকে বিশ্লেষণ করছি, অ্যানালাইটিক এইডস হিসাবে ব্যবহার করছি, তখন এইগুলোকে আমরা বলবো কাপলেট, আর কাপলেটের প্রতিটা বৈশিষ্ট্যকে আমরা বলবো হচ্ছে লিড। বুঝতে পেরেছি? ডাউট ক্লিয়ার? কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলতে হবে। ওর আছে মনে হচ্ছে, পাউলিরও আছে, সোহানেরও আছে, বলো। হ্যাঁ, কাপলেট আর লিডের। আচ্ছা, প্রথমে কেউ আমার কাছে এসছে, ঠিক আছে, আমি সিম্পল, আমি অন্য কোনো বৈশিষ্ট্য দিয়ে বোঝাচ্ছি। কেউ একজন আমার কাছে এসছে, একটা বাচ্চা, ছোট বাচ্চা এসছে, ধরো ছোট বাচ্চা এসে আমি বললাম তুমি আমার কোন হাতটা ধরবে? ও বললো আমি তোমার এই হাতটা ধরবো। আমি তাহলে এই হাতটা যখন ধরলাম তাহলে এই হাতটা আমার বাদ, এই হাতটা আমি আর কোনো কাজে লাগাচ্ছি না। এই হাতটা যখন আমি ধরলাম তখন আমি বললাম যে তুমি চলো আমার সাথে, তুমি এই রাস্তা দিয়ে যাবে নাকি তুমি এই রাস্তা দিয়ে যাবে? তখন ও বললো না আমি এই রাস্তাটা দিয়ে যাব। তখন তো হাতটা ধরলাম, দিয়ে এই রাস্তা দিয়ে যখন গেলাম তাহলে আরেকটা রাস্তা দিয়ে আমি গেলাম না, সেটাকে আমার বাদ দিতে হলো। যখন ওই রাস্তার মধ্যে ঢুকে গেলাম তখন আমি সেই বাচ্চাটাকে দুটো অপশন দিলাম, তুমি কি আইসক্রিম খাবে না তুমি কি চকলেট খাবে? বললো না আমি একটা চকলেট খাবো। তাহলে ওকে যখন আমি চকলেট কিনে দিলাম তার মানে আইসক্রিম ওকে আমি দিলাম না, তার মানে ওকে সবসময় দুটো করে অপশন দিলাম
এবং একটা করে চুজ করলে আর একটা করে বাদ দিলাম। ঠিক আছে, বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে? তাহলে যখন দুটো করে বিপরীত বৈশিষ্ট্য আসছে বা দুটো বিপরীত বৈশিষ্ট্য বা দুটো করে বিপরীত বৈশিষ্ট্যকে পরপর লিখে যে বৈশিষ্ট্যটা আমার ম্যাচ হচ্ছে সেই বৈশিষ্ট্যকে রাখলাম, অন্যটা আমি বাদ দিলাম। এটা কি করছে? এটা আমার এই প্রাণীটাকে সহজে চিনতে সাহায্য করছে। অনেকগুলো যদি অপশন থাকে তার মধ্যে একটা চুজ করাটা খুব সাংঘাতিক, কিন্তু এরকম যদি দুটো করে অপশন থাকে তা একটাতে নেব একটা নেব না, একটা নেব একটা নেব না, তাহলে আমার সেটা বিশ্লেষণ করতে সহজ হলো না, সেটা আমার বুঝতে বা আইডেন্টিফাই করতে সহজ হলো। তাহলে দুটো করে অপশনে একটা করে নিলাম, আবার একটু গেলাম, তার মধ্যে দুটো অপশন থাকলো একটা নিলাম, তার মধ্যে আবার দুটো গেলাম, একটা অপশন নিলাম আর একটা অপশন নিলাম না। তো এরকম প্রথম যখন দুটো করে অপশন বিপরীত অপশনগুলো আমরা নিচ্ছি তখন একে বলা হয় কাপলেট। কাপলেট, ঠিক আছে? এই কাপলেটের প্রতিটা অংশ প্রতিটা বৈশিষ্ট্যকে আমরা বলবো লিড। ঠিক আছে, কোথায় ডাউট আছে? আবারও একটু ডাউট আছে, হালকা ডাউট আছে, হালকা আছে, দুজনেরই হালকা ডাউট আছে। ডাউট নেই? তাহলে বলুন স্যার, আপনি একটু বলুন কাপলেট কাকে বলে আর লিড কাকে বলে? কাপলেটটা বোর্ডে দেবে, বোর্ড এক্সামে কাপলেট দেয়। কাপলেট কাকে বলে? যেটা বুঝেছেন সেটাই বলুন। দুটো অপশনকে কাপলেট বলে, আর প্রতিটা কাপলেটের এক একটা বৈশিষ্ট্যকে কি বলে? লিড। লিড, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? ডাউট আছে আর কোনো? ডাউট নেই তো? হুম হুম প্রতিটা কাপলেটের প্রতিটা বৈশিষ্ট্যকে আমরা লিড বলবো, প্রতিটা বৈশিষ্ট্য। এই এখানেও কাপলেট থাকবে, এরাও কাপলেট থাকবে, মানে যখন আমি জোড়ায় জোড়ায় বিপরীত বৈশিষ্ট্যগুলোকে নেব তখন ওই জোড়াকে একত্রে কাপলেট বলবো। জোড়া বৈশিষ্ট্যকে এক একটাকে লিড বলো, বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটোকে আমরা একসাথে কাপলেট বলবো। ঠিক আছে, দুটোকে মিলে একসাথে কাপলেট, এক একটাকে বলবো লিড, মানে দুটো করে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত একটা করে কাপলেট তৈরি করছে। ঠিক আছে, কাপলেট দিয়ে নিটেও অনেক কোয়েশ্চেন আসে, কিন্তু এই কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে কিছু টার্ম আছে যেটা আমাদের ট্যাক্সোনমির লাস্ট পোরশন। ঠিক আছে, এই লাস্ট পোরশনটা আমাদের বুঝতে সাহায্য করবে, সেটা হচ্ছে প্রথমে আমি যেটা বলছি। আচ্ছা, এটা মুছে দিলাম। আচ্ছা, এখান থেকে কিছু কোয়েশ্চেন আসে, নিট কোয়েশ্চেন, আমি সেটা নিয়েও যদি সময় পাই আজকে একটু একটা দুটো কোয়েশ্চেন আলোচনা করব, যে এই চ্যাপ্টারটার বেসিসে নিটে কেমন ধরনের কোয়েশ্চেন গত বছরগুলোতে এসছে বা কেমন ধরনের কোয়েশ্চেনগুলো হয় নিটে, সেগুলো একটু আলোচনা করব। নেক্সট এবার আমি যাব হচ্ছে দুটো। প্রথমে যাব ফ্লোরা, মানে ফ্লোরা। ফ্লোরা বাংলাতেও এটাই লেখা আছে, ফ্লোরা। ফ্লোরা মানে হচ্ছে যেখানে ডেসক্রিপশন অফ অল প্ল্যান্টস। ঠিক আছে, ডেসক্রিপশন লেখো অল প্ল্যান্টস স্পিসিস অফ অ্যান এরিয়া। একটা নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদকে বর্ণনা করা হয়, তাকে ফ্লোরা বলে। ঠিক আছে, তাহলে ইংলিশে লেখো ডেসক্রিপশন of all plants species of an area। ঠিক আছে, তাহলে কি বললাম? ডেসক্রিপশন অফ দ্য অল প্ল্যান্ট স্পিসিস অফ অ্যান এরিয়া। ঠিক আছে, বাংলাতে কি লিখবো? বাংলাতে লিখবো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদের বর্ণনা।
উদ্ভিদের বর্ণনা। ক্লিয়ার? তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সমস্ত উদ্ভিদকে যেখানে বর্ণনা করা হয় তাকে আমরা বলবো ফ্লোরা। আর ফনা মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের যত প্রাণী আছে তাদেরকে যখন ডেসক্রিপশন করা হয়, বর্ণনা করা হয়, তাদেরকে বলা হয় ফনা। ঠিক আছে? যদি উদ্ভিদকে বর্ণনা করা হয় তাহলে সেটা ফ্লোরা, যদি প্রাণীকে বর্ণনা করা হয় তাহলে সেটা হচ্ছে ফনা। বুঝেছো? ফনা। এইবার আমি নেক্সট একটা টার্মে যাব। এটা কি মুছে দেব? মুছে দেব? আচ্ছা, এইবার আমি যেটাতে যাব সেটা হচ্ছে আমার মোনোগ্রাফ। মোনোগ্রাফকে আমাদের এনসিইআরটি বাংলায় বলো বা এনসিইআরটি ইংলিশ, সব কথাতে মোনোগ্রাফই লেখা আছে, এর কোনো বাংলা করা নেই। ডেসক্রিপশন অফ সিঙ্গেল ট্যাক্সন। ঠিক আছে? ডেসক্রিপশন অফ সিঙ্গেল ট্যাক্সন, বা বাংলাতে কোনো একটি বা নির্দিষ্ট একটি ট্যাক্সনকে বর্ণনা করা। কেমন? দেখা যাচ্ছে ট্যাক্সন বলতে আমরা কি কি পড়েছি? আমরা ট্যাক্সন বলতে আমরা 7টা পড়েছি, তাই তো? আগের দিন পড়তে বলেছিলাম 7টা ধাপ। কিংডম, ফাইলাম, তারপর এই পড়ার কিন্তু আজকে নেওয়ার কথা ছিল। বলো 7টা ধাপ, বলো সোহান, বলো 7টা ধাপ বলো তাড়াতাড়ি। উপর থেকে, কিংডম থেকে বা রাজ্য থেকে শুরু করো। হুম হুম প্রজাতি সব থেকে ছোট একক। তাহলে কি করে? প্রজাতি সব থেকে ছোট একক সবার লাস্টে হবে। তাহলে ঠিকঠাক পড়া হয়েছে? পড়া হয়নি তো, পড়া না করে ক্লাসে চলে এসছো। বলো। হুম হুম জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম, কিংডম। ফাইলামের অবসানে ডিভিশন থাকে। যদি ফাইলাম, এটাই কিন্তু বোর্ডের কোয়েশ্চেন যে আমরা ফাইলাম কখন লিখি আর ডিভিশন কখন লিখি। প্ল্যান্টের ক্ষেত্রে আমরা ফাইলাম লিখবো, প্রাণীদের ক্ষেত্রে আমরা ডিভিশন লিখবো। সেক্ষেত্রে এই যে যতগুলো ট্যাক্সন আছে এক একটাকে আমরা ট্যাক্সন বলেছিলাম আগের দিন। তা এর এক একটা ট্যাক্সনকে যদি সঠিক বর্ণনা করতে হয় বা সঠিক বর্ণনা করা যায় তখন আমরা বলবো মোনোগ্রাফ। মোনো মানেই হচ্ছে একটি, মোনো মানেই হচ্ছে কি? একটি। ঠিক আছে? মোনো মানেই হচ্ছে একটি, আর গ্রাফ মানে এখানে হচ্ছে বর্ণনা করা। একটিকে বর্ণনা করব, তার মানে আমি এখানে কি বর্ণনা করতে চলেছি? যে কোনো একটা ট্যাক্সন। আমি যদি কোনো একটা ফাইলামকে নিয়ে বর্ণনা করি যে এই ফাইলামে কি কি বৈশিষ্ট্য হয়, যেমন আমি ধরি যে পরিফেরার কি কি বৈশিষ্ট্য হতে পারে, বা আমি যদি কোনো একটা ফাইলাম নিই যে কর্ডাটার কি বৈশিষ্ট্য হতে পারে, কর্ডাটা। ঠিক আছে? কর্ডাটা। বা আমি যদি পক্ষী এভিসকে নিয়ে থাকি তাহলে তার কি বৈশিষ্ট্য হতে পারে। ঠিক আছে? মানে যে কোনো একটা ফাইলামকে নিয়ে আমি যদি তার সঠিক বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করি বা বর্ণনা করি তাহলে সেগুলোকেই আমরা বলবো মোনোগ্রাফ। ঠিক আছে? ডেসক্রিপশন অফ সিঙ্গেল ট্যাক্সন
বা নির্দিষ্ট একটি ট্যাক্সনকে বর্ণনা করার অর্থ হচ্ছে মনোগ্রাফ। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? ডাউট ক্লিয়ার? তোমার ডাউট ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, বেশি না, আমি সিম্পল ভাবে এবং সহজ ভাবে বোঝাচ্ছি। এইগুলো বোঝা গেছে তো? এইগুলোকে এক একটাকে ট্যাক্সন বলে, আগের দিনে পড়িয়েছিলাম। এগুলোর এক একটাকে ট্যাক্সন বলে। হ্যাঁ, এটা ক্লিয়ার? এগুলোকে এক একটাকে ট্যাক্সন বলে। তো এক একটা ট্যাক্সন, ধরো আমি এই ফাইলামটাকে নিয়ে ডেসক্রাইব করব। ধরো ফাইলাম হচ্ছে এভিস। এভিস মানে কারা? এভিস মানে কারা? এভিসদের মধ্যে কোন কোন অ্যানিমালসরা পড়ে? বার্ডসরা পড়ে। কে পড়ে? আর কে পড়ে? আর কেউ পড়ে? সোহান কি মানে আমি বলতে চাইছি এভিসের মধ্যে কারা পড়ে? ও বললো বার্ডস পড়ে। ও কি ঠিক বললো? হ্যাঁ, শোনা যাচ্ছে না কথা? কথা শোনা যাচ্ছে? বলতে চাইছি যে এভিসের মধ্যে কোন অ্যানিমালসরা পড়ে? এভিস মানে হচ্ছে পক্ষী, তার মানে তারা পাখিরা পড়বে, এটা তো স্বাভাবিক কথা। ঠিক আছে, পক্ষী পর্ব, তার মধ্যে কারা পড়বে? পাখি, চিল, ঠিক আছে, পায়রা, এরাই পড়বে। যে কোনো ধরনের পাখি, চিল, পায়রা এরা পড়বে। তার সেক্ষেত্রে আমি একে ব্যাখ্যা করতে চাই যে পালক কটা থাকে, পাখিদের পালক কেমন ভাবে সাজানো থাকে, পাখিদের বায়ুথলি থাকে কিনা, ঠিক আছে, বায়ুথলি থাকে কিনা, পাখিদের কোন কোন অর্গানগুলো দেহ হালকা করার জন্য তাদের বডিতে কোন কোন অর্গানগুলোকে তারা বাদ দিয়েছে, এইসব জিনিসগুলোকে ব্যাখ্যা করা থাকবে। যে তাদের রেমিজেস এবং রেকটিসেস পালক থাকছে, তাদের বায়ুথলি ইয়ার স্যাক 9টা থাকছে। এইসব এই ফাইলাম সম্পর্কে বিভিন্ন ডেসক্রিপশন, বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, সম্পূর্ণ বর্ণনা করা হয়। ঠিক আছে, তখন তাকে আমরা বলবো আমরা মনোগ্রাফ করছি। কি করছি? মনোগ্রাফ করছি। দেখা যায় ফাইলামকে ব্যাখ্যা না করে আমরা কিংডম, আমরা অ্যানিম্যাল যখন বলছি তখন টোটাল অ্যানিম্যালকে ব্যাখ্যা করছি। তার মানে সেই পাখিদেরও ব্যাখ্যা করছি, আমরা মানুষের ব্যাখ্যা করছি, গরু, ছাগল, ভেড়া যারা আছে সবার ব্যাখ্যা করছি। তার মানে যখন আমরা কোনো একটা কিংডমকে ব্যাখ্যা করব তখন তার একরকম বর্ণনা হবে, যখন ফাইলামকে ব্যাখ্যা করব তার একরকম বর্ণনা হবে, ক্লাসকে যখন ব্যাখ্যা করব তখন তার আলাদা ব্যাখ্যা হবে। এই যে এক একটা ট্যাক্সনকে নিয়ে যে ব্যাখ্যা বা বর্ণনা, তাকেই আমরা বলবো মনোগ্রাফ। বলতে পারলাম? বাহ, ভেরি গুড। সেক্ষেত্রে এবার আমরা পড়ব, সেটা হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগ কি? আচ্ছা আমাকে বনশ্রী বলো যে ক্যাটালগ কি? ক্যাটালগ বলতে তুমি কি জানো? তুমি কেমন ধরনের ক্যাটালগের গল্প শুনেছো? ক্যাটালগ কথার অর্থ হচ্ছে আমরা সমস্ত প্রজাতিকে, সমস্ত স্পিসিসকে যদি আমরা একটা নির্দিষ্ট মেথডে বা নির্দিষ্ট পদ্ধতিতে সাজাতে পারি তাকেই বলবো ক্যাটালগ। ঠিক আছে, ক্যাটালগ রেড কালার এইদিকে, ব্লু কালারগুলো এইদিকে যাও, গ্রিন কালারগুলো এইদিকে যাও, তার মানে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করব, নির্দিষ্ট মেথড ফলো করব বা নির্দিষ্ট একটা পদ্ধতি ফলো করব।
করে যদি আমরা যে কোনো সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, সমস্ত উদ্ভিদ প্রাণীকে যদি একটা নির্দিষ্ট পদ্ধতিতে অ্যারেঞ্জ করতে পারি, সাজাতে পারি, সেটাকে আমরা বলবো হচ্ছে ক্যাটালগ। বনশ্রীর জন্য লিখে দাও, অল স্পিসিস of an area of methodologically arrange area আর হবে না, অফ না, ওটা গ্রামাটিক্যাল মিস্টেক করে দিয়েছি, আর হবে আর methodologically arranged, ঠিক আছে। all species of an area are methodologically arranged, ঠিক আছে। বাংলায় লেখো যে সমস্ত একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত প্রজাতিকে বিশেষ পদ্ধতি থেকে সাজানো। একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত প্রজাতিকে নির্দিষ্ট পদ্ধতিতে সাজানোকে আমরা বলবো ক্যাটালগ। বুঝতে পেরেছিস? তাহলে কি বললাম? all species of an area are methodologically arranged, ঠিক আছে। অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলে যত উদ্ভিদ এবং প্রাণী আছে, যারা আছে, তাদের সবাইকে একটা নির্দিষ্ট পদ্ধতিতেই আমি সাজাবো, সেটাকে আমরা বলবো ক্যাটালগ। ক্লিয়ার? আমি যে কোনো একটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে ধরো কোনো একটা আমি আম গাছ পেয়েছি, আম গাছ নিয়েছি। তা আম গাছগুলো তারা সমস্ত যত জিমনোস্পার্ম গুলোকে একদিকে রাখলাম, অ্যাঞ্জিওস্পার্ম গুলোকে একদিকে রাখলাম, ব্রায়োফাইটা গুলোকে একদিকে রাখলাম, অ্যালগি গুলোকে একদিকে রাখলাম, তাহলে আমি সুন্দর করে একটা মেথোডোলজিক্যালি সাজালাম না? আমি র্যান্ডাম আম গাছের পাশে আম গাছ আছে, আম গাছের পাশে একটা শ্যাওলা হয়েছে বলে দুটো আম গাছ আর শ্যাওলাকে এক জায়গায় করে দিলাম, এরকম করিনি। আমরা কি করেছি? আম গাছ কার মধ্যে পড়ে? আম গাছ অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ছে, দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে একটা শ্যাওলা পাওয়া গেছে, ওটা অ্যালগির মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। রিক্সা যা পেলাম, মোটামুটি আমরা যা পেলাম সবাইকে সঠিক আইডেন্টিফিকেশন করলাম, মানে সিস্টেম্যাটিক এবং ট্যাক্সোনমিক সাহায্যে সাজালাম, শনাক্ত করলাম, মানে চিহ্নিতকরণ করলাম। চিহ্নিতকরণ করে আমরা নির্দিষ্ট পদ্ধতিতে সেগুলোকে অ্যারেঞ্জ করলাম, ঠিক আছে। সেটাকে আমরা বলবো ক্যাটালগ। ডাউট ক্লিয়ার? আচ্ছা, এবার কিছু কোয়েশ্চেন নিডে আসে, নিড বেসিসে কোয়েশ্চেন। তো এখানে আমি কোয়েশ্চেন করি, দেখো তোমরা যেহেতু চ্যাপ্টারটা সবটা পড়ানো হয়ে গেছে, দেখো এরকম একটা দুটো কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারো কিনা। তাহলে এটা মুছে দিই। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন কি? Which of the following is not a correct statement? এখানে আমার চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। সোহানকেও বলছি, সবাইকে বলছি যে চারটে স্টেটমেন্ট আমার দেওয়া আছে, চারটে বাক্য অপশনে আমার লেখা আছে, A B C D করে চারটে বাক্য লেখা আছে। এখানে বলা হচ্ছে কোনটা সঠিক নয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বটানিক্যাল গার্ডেনে কোন ধরনের, মানে লিভিং না নন লিভিংকে এখানে বলা হয়েছে। এখানে চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক নয়। এবার কোনটা সঠিক নয় যখন কোয়েশ্চেনটা করেছে, তখন আমি কোয়েশ্চেনটা আর লিখছি না। আমার যদি ডিজিটাল বোর্ড হতো তাহলে আমি কোয়েশ্চেনটা বোর্ডেই থাকতো, আমি ওটা বুঝিয়ে দিতাম। যেহেতু আমার ডিজিটাল বোর্ড না, সেক্ষেত্রে আমার লিখতে অনেক সময় লাগবে। আমি জাস্ট মুখে রিপিট করছি, যে কোয়েশ্চেনটা ইংলিশে একবার রিপিট করছি, কোয়েশ্চেনটা বাংলায় রিপিট করছি।
which one of the following is not a correct statement? ঠিক আছে, এটা নিট 2013-14 নাগাদ এই কোয়েশ্চেনটা এসেছিল। সেক্ষেত্রে কোন স্টেটমেন্টটা সঠিক নয়? বলেছে বটানিক্যাল গার্ডেন হ্যাভ লিভিং প্ল্যান্টস ফর রেফারেন্স, মানে বটানিক্যাল গার্ডেনে সমস্ত জ্যান্ত উদ্ভিদগুলোর রেফারেন্স হিসাবে রাখা হয়। ঠিক আছে। অপশন নাম্বার বি, মিউজিয়াম হ্যাজ ফটোগ্রাফস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল, যাতে মিউজিয়ামে প্ল্যান্টস এবং অ্যানিমালসের ফটোগ্রাফগুলো শুধু রাখা হয়, ছবি তুলে রাখা হয়। ঠিক আছে। কি ইজ আ ট্যাক্সোনমিক এইডস ফর আইডেন্টিফিকেশন অফ স্পেসিমেন, কি হচ্ছে আমরা যে স্পেসিমেনগুলো পাই, যে নমুনাগুলো আমরা কালেক্ট করি মানে উদ্ভিদ এবং প্রাণীর, সেগুলো চিনতে আমাদের সাহায্য করে এই ট্যাক্সোনমি এইডস। ঠিক আছে। হারবেরিয়াম, ঠিক আছে, সেটাকে ড্রাই করা হয় এবং প্রেস করে প্রিজার্ভ করা হয়, প্ল্যান শিটের উপরে প্রিজার্ভ করা হয়। এই চারটে অপশন আছে। অপশন বি, শিওর অপশন বি? সেক্ষেত্রে ভদ্রলোক বলুন কোন অপশনটা সঠিক? ও বলছে অপশন বি। আপনার মতে কোন অপশনটা ঠিক? শোনেইনি, ও তো ঊর্ধ্ব আকাশে তাকিয়ে, ঊর্ধ্ব গগনে তাকিয়া বদন। আচ্ছা, আমি তো বাংলায় একবার বলেছি, আমি কি বাংলায় একবার রিপিট করব? তাহলে কি শোনার জন্য সুবিধা হবে? আচ্ছা, এখানে বলছে যে নিচের মধ্যে কোন বাক্যটি সঠিক নয়। নিচের মধ্যে কোন বাক্যটি সঠিক নয়? বলছে বটানিক্যাল গার্ডেনে সমস্ত রকম জ্যান্ত উদ্ভিদকে রাখা হয়। ঠিক আছে। আর মিউজিয়ামে যত উদ্ভিদ এবং প্রাণী আছে তাদের ছবি করে রাখা হয়। 3 নম্বর অপশন আছে যে এই যে ট্যাক্সোনমিক এইডস আমরা পড়ালাম, সেই মানে বিন্যাসবিধির উপকরণগুলো আমাদের বিভিন্ন প্রজাতিকে চিনতে সাহায্য করে। আর 4 নম্বর অপশনে কি বললাম, হারবেরিয়াম শিটে কি করা হয়, যে প্রথমে ড্রাই শুকনো করা হয়, তারপরে ওটাকে প্রেস করা হয়, প্রেস করে মানে শুকিয়ে ফেলা, একদম প্রেস করে শুকিয়ে ফেলে তারপরে যে শিটটা আছে, যে কাগজ আছে তার উপরে লাগানো হয়। তার বলছে এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক নয়। কেন অপশন বি তে কি আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি, যেখানে বলেছে যে মিউজিয়ামে শুধু ছবি রাখা হয়। হ্যাঁ, তাহলে দেখেছো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে নিটের কত কি ইজি ইজি কোয়েশ্চেন গুলো মনে হয় না এগুলো সব ইজি লাগছে। ঠিক আছে। আরো একটা কোয়েশ্চেন নিটে প্রায় এসছে, সেটা হচ্ছে ওই 2007-8 নাগাদ এসছিল। সেটা হচ্ছে আইসিবিএন। আইসিবিএন এর ফুল ফর্ম কি? এখানে দূর আছে ইন অপশন, 4টে অপশন দিচ্ছি। আইসিবিএন স্ট্যান্ড ফর, বা এটা আমাদের নিটে এসছে তাই কি, এটা আমাদের বোর্ড এক্সামে অনেক আসে। ঠিক আছে। এটার অ্যান্সার আগে চাই মিস্টার হালদার বলবে। ঠিক আছে। ন্যাশনালিজম, ন্যাশনালিজম কোথা থেকে আসলো? নোমেনক্লেচার, ভেরি গুড। 4টে অপশনই লাগলো না। আমি যদি পড়া রেডি করে রাখি আমার 4টে অপশনই লাগবে না। ক্লিয়ার? তাহলে সহজ না? ভালো লাগছে? এইবার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, এটাই কোয়েশ্চেনটা লেখো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা লেখো। কোয়েশ্চেনটা হচ্ছে বাংলায় লেখো, আমি ইংলিশে বোর্ডে লিখছি, বা আমি কোনটা বাংলায় লিখছি, সেক্ষেত্রে ইংলিশটা মুখে বলছি, তুমি লেখো। সেটা হচ্ছে আলু মানে হচ্ছে পটাটো, মস, মসেস, MOSSES, আগেরটা মসেস। তারপর হচ্ছে সাইকাস, সাইকাস। ঠিক আছে। এই উদ্ভিদগুলি কোন ট্যাক্সনের সাথে মিল খায়, বা কোনগুলি কোন ট্যাক্সনের সাথে একই সম্পর্কযুক্ত?
সেটা হচ্ছে পটেটো, মসেস, সাইকাস বিলং টু সেম ট্যাক্সন। কোন ট্যাক্সনের সাথে একইভাবে যায়, বা একটাই ট্যাক্সন যেগুলো সব কটা উদ্ভিদকে আমি ফেলতে পারি। ঠিক আছে, ট্যাক্সন মনে করো আমাদের 7টা ট্যাক্সন আছে। কোন ট্যাক্সনটার মধ্যে এই সবকটা উদ্ভিদগুলোকে আমি রাখতে পারি? ঠিক আছে, বিলং টু সেম ট্যাক্সন। ঠিক আছে, অপশন আমি রিপিট করছি না। আচ্ছা, অপশন যদি চাও আমি লিখে দিই, আমি বাংলায় লিখে দিচ্ছি। সেটা হচ্ছে রাজ্য, পর্ব, শ্রেণী আর প্রজাতি। কোন অপশনটা ঠিক? অপশন এ, বি, সি, ডি, কোন অপশনটা আমার ঠিক? ঠিক আছে, ইংলিশটা রিপিট করছি। ঠিক আছে, ইংলিশটা হচ্ছে পটেটো, মসেস, সাইকাস বিলং টু সেম ট্যাক্সন। কোন ট্যাক্সন? কিংডম, ফাইলাম, ক্লাস আর স্পিসিস, এর মধ্যে একটা হবে। কোন অ্যান্সারটা হবে? হ্যাঁ, এটাই কিংডম। বিটা হচ্ছে ফাইলাম। আমি লিখে দিচ্ছি, কিংডম, ফাইলাম, ক্লাস আর স্পিসিস। কোন অ্যান্সারটা হবে মিস্টার হালদার? কোন অ্যান্সারটা হবে? ভাবো, কেন হলো না? পারবে? ও কিন্তু বলার চেষ্টা করেছে, মিস্টার হালদার বলার চেষ্টা করেছে। মিস্টার মন্ডল কি বলে? এই না, মিস্টার মন্ডল না, মিস্টার মন্ডল বলে। অপশন এ মনে হচ্ছে, একদম তাই, অপশন এ রাজ্য হবে। কারণ কি? কারণ পটেটো সেটা হচ্ছে ব্রায়োফাইটার মধ্যে পড়ে না, সরি আগেরটা, সেটা হচ্ছে মস। কিসের মধ্যে পড়ে? মস হচ্ছে আমার ব্রায়োফাইটার মধ্যে পড়ে। ঠিক আছে, মস হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটস এর মধ্যে পড়ে মস। আলু পড়ে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, সাইকাস পরে হচ্ছে জিমনোস্পার্ম। ঠিক আছে, তার মানে এরা সবাই ভিন্ন ভিন্ন ডিভিশন। যেহেতু আমরা উদ্ভিদের সবকটাই উদ্ভিদ, তাহলে আমরা এখানে ফাইলাম না, এখানে আমরা লিখবো হচ্ছে ডিভিশন। ভিন্ন ভিন্ন ডিভিশন। সেক্ষেত্রে যা ডিভিশনই ভিন্ন, সেখানে ক্লাস, স্পিসিস এগুলো তো ম্যাচই হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আলু জিমনোস্পার্ম মানে কি, এই অ্যাঞ্জিওস্পার্ম মানে কি বাংলাতে বলছি, সেটা হচ্ছে কি ব্যাক্তবীজী। মস ব্রায়োফাইটা লেখা আছে। সেক্ষেত্রে সাইকাস, জিমনোস্পার্ম সেটা হচ্ছে গুপ্তবীজী। ওটা কি উল্টো বললাম না কি জানি? উল্টো বললাম। জিমনোস্পার্ম হচ্ছে ব্যাক্তবীজী আর হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে গুপ্তবীজী, উল্টো বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এরা ভিন্ন ভিন্ন ফাইলাম, কিন্তু কোনোটাই একই ট্যাক্সনের মধ্যে আসলো না, বা একই ফাইলামের মধ্যে আসলো না, মানে একই ট্যাক্সন তারা শেয়ার করলো না। কিন্তু এরা প্রত্যেকেই কোনটাকে শেয়ার করলো? কিংডম, অর্থাৎ প্ল্যান্ট। কিংডম কি? প্ল্যান্ট। এরা প্রত্যেকেই উদ্ভিদ, তাই তো? তাহলে আমরা কিংডমে পড়েছি প্ল্যান্ট কিংডম, উদ্ভিদ রাজ্য। এরা প্রত্যেকেই উদ্ভিদ, কিন্তু এদের কোনোটারই ফাইলাম, ক্লাস, শ্রেণী কোনো কিছু ম্যাচ করে না। বুঝতে পারলাম? অ্যান্সার প্রত্যেকের সঠিক হয়েছে, কিন্তু কারণ বা ব্যাখ্যা বোঝা গেল?
আচ্ছা, এরকম ধরনের কোয়েশ্চেনই আসবে, এই চ্যাপ্টারটা থেকে এমন ধরনের কোয়েশ্চেনই আসবে, সেক্ষেত্রে কোনো ডাউট আছে? সহজ লাগছে তো চ্যাপ্টারটা? তাহলে আজকের মতো ক্লাস বা থিওরি পড়া এখানেই কমপ্লিট।